এবং রেমিটেন্সের পজিশন একটা ভালো অবস্থায় আছে এবং আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের পজিশন অনেক ইমপ্রুভ করেছে আগের চাইতে। এবং সত্যিকারের অর্থে আমরা যেখানে চাচ্ছি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট সেটা সেখানেই আছে, কাজে এটাকে আর ফার্দার ইমপ্রুভ করার দরকার নেই। কিন্তু আমাদের রেজাল্ট আমরা অনেকখানি বাড়িয়েছি, আরো অনেক বাড়াতে হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা আছে আমাদের সেটা বর্তমান প্রেক্ষাপটে পর্যাপ্ত। এই ওভারঅল সবকিছু বিবেচনা নিয়ে মূল্যস্ফীতিটা কমে এসেছে, আগামী মাসগুলোতে আরো কমে এই আশা আমরা রাখি এবং সেই লক্ষ্যে কাজ করছি। সরকারের ট্রেজারি বিলের রেটও কমেছে অনেকখানি। তো সব মিলিয়ে আমরা মনে করছি যে বাজারটা স্থিতিশীল আছে। এখন যেটা আইএমএফ এর সাথে যে বিষয়টা নিয়ে আমাদের কিছুটা আমি বলবো দর কষাকষি বলি, আর যদি বলি যে আমরা অপেক্ষা করছিলাম একটা অপরচুন মোমেন্ট, সুযোগ, মানে সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্থিতিশীল অবস্থায় আসা, যখন আমরা এই এক্সচেঞ্জ রেটটাকে আবার বাজার ভিত্তিক করে দিতে পারব। আমরা মনে করি যে আমরা সেই অবস্থায় এসেছি। আমরা মনে করি যে এক্সচেঞ্জে গত কয়েক মাসে কোনো পরিবর্তন আমরা দেখিনি এবং এটি পরিবর্তনটা আর্টিফিশিয়াল ছিল না, এটা বাজারকে ধরে রাখার প্রচেষ্টা ছিল না। এটা হয়েছে বিকজ আমাদের এক্সপোর্টের পারফরমেন্স ইমপ্রুভ করেছিল, সরকার ব্যয় সংকোচন করেছে, আমাদের রেমিটেন্সের প্রবাহ 30% মতো বেড়েছে। তো সব মিলিয়ে এই স্বস্তির জায়গায় আমরা চলে এসেছি। আমরা কিন্তু বাজারে একটা ডলারও বিক্রি করি নাই গত 9 মাসে, অগাস্টের পর থেকে। তো এটা একটা বিরাট অর্জন। এবং যেহেতু আমরা বিক্রি করি নাই, অর্থাৎ বাজারে বাংলাদেশ ব্যাংকের থেকে কোনো ডলারের হস্তক্ষেপ করা হয় নাই, কোন রকমের কেনা বেচা আমরা বিক্রি করি নাই, এবং নেট ইন্টারভেনশন আমরা কিনেছি বাজার থেকে বরং আমাদের রিজার্ভ বিল্ড আপ করার জন্য। আমরা কোনো বৈদেশিক সাহায্য সেরকম পাইনি, আইএমএফ থেকে তো কিছুই পাইনি, কিন্তু আমাদের রিজার্ভ বেড়েছে। কাজে আমরা একটা কনফিডেন্সের জায়গায় এসেছি যে আমাদের যে এক্সচেঞ্জটা আছে সেটা মোটামুটি যেখানে আছে সেই জায়গাটাতে স্টেবল থাকবে, আশেপাশেই থাকবে। এবং আমরা মনে করি যে আগামীতেও আমাদের এখানে হস্তক্ষেপের কোনো প্রয়োজন হবে না, আমরা বাজেট ভিত্তিক এক্সচেঞ্জটা চালু রাখতে পারবো, এই প্রত্যাশা আমাদের আছে। সেই কারণেই আমরা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার থেকে যে আমরা এক্সচেঞ্জটাকে বাজার ভিত্তিক করবো, এবং ব্যাংকারদেরকে আমরা জানিয়ে দিয়েছি সেটা। এর মানে এটা নয় যে যে কোনো দামে বাজার থেকে কিনবে, সেটা তো ঠিক নয়। আমাদের যেটা রেশনাল প্রাইসিং আছে, আমাদের সরবরাহ পরিস্থিতি এবং আউটলুক, ইকোনমিক আউটলুক যেটা আছে সেটার ভিত্তিতে বাজেটটা নির্ণয় করতে হবে। যদি কোনো বড় রকমের প্রয়োজন হয়, সেন্ট্রাল ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংক সেখানে সহায়তা দেবে। আমরা ইন্টারভেনশন করার জন্য প্রস্তুত আছি যদি প্রয়োজন হয়, কিন্তু আমি আশা করি কোনো ইন্টারভেনশনের প্রয়োজন হবে না। আমি আশা করি বড় আকারের যদি কোনো পেমেন্টস আসে, ব্যাংকগুলো আরেক ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে, ডলার নিয়ে সেটাকে সেটেল করতে পারবে। পর্যাপ্ত সরবরাহ বাজারে বেশ কিছুদিন ধরে যথেষ্ট পরিমাণে আছে, আমাদের ইম্পোর্ট প্রচুর বেড়েছে, কিন্তু তারপরেও ডলারের কোনো সংকট হয়নি, আমাদের ডেট সার্ভিস পেমেন্টে কোনো অসুবিধা হয়নি। আমরা বিদেশে টাকা দেওয়ার ব্যাপারে কোনো রকমের বিধিনিষেধ আরোপ করি নাই। যে কেউ তাদের অর্থ যুক্তি, তাদের লভ্যাংশ নিতে হয়, যে তাদের ডিভিডেন্ড মানি নিতে হয়, বা যেটাকে আমরা বলি রয়্যালটি নিতে হয়, এগুলো তারা সরাসরি ব্যাংক থেকে নিতে পারবে, বাংলাদেশ ব্যাংকের কোনো পারমিশন এখন আর লাগে না। তো এই সব কারণে আমরা আজকে থেকে সার্কুলার ইস্যু করে দিয়েছি যে বাজার ভিত্তিক এক্সচেঞ্জ চালু হচ্ছে বাংলাদেশে, এবং আমরা আশা করব সব ব্যাংকের সহায়তায় এবং আপনাদের গণমাধ্যমের সহায়তা সেখানে লাগবে। বাজারকে অস্থিতিশীল বা স্থিতিশীল রাখার ব্যাপারে সমগ্র জাতিকেই একটা ভূমিকা রাখতে হবে। আমরা যেন কোনো প্রকারের উস্কানিমূলক তথ্য, কোনো প্রকারের বিভ্রান্তিকর তথ্য এগুলো প্রকাশ করা থেকে বিরত থাকি, এটা আমরা একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। সংবাদ ভিত্তিক, তথ্য ভিত্তিক সংবাদ আপনারা অবশ্যই পরিবেশন করবেন, কিন্তু অনাকাঙ্ক্ষিত বা
যেটা সত্য নয় এমন কিছু স্পেকুলেটিভ তথ্য নিয়ে বাজারকে অস্থিতিশীল না করে বা কোন ধরনের প্রয়াস কোথা থেকে না থাকে, সেটাই আমরা আশা করি। আমরা জানি যে কিছু আছে কোম্পানি দুবাই এবং অন্যান্য জায়গায় আছে যারা চেষ্টা করবে বাজারকে অস্থিতিশীল করতে, আগে করেছে, এখন হয়তো তারা চেষ্টা করতে পারে। আমাদের একটু একটু সচেতন থাকতে হবে। আমরা মনে করি আমাদের যথেষ্ট শক্তি আছে এই ধরনের স্পেকুলেশন যদি হয় সেটা থেকে নিজে থেকে রক্ষা করার মতন। কাজে আমরা অনেক কনফিডেন্ট যেটাকে আমরা ধরে রাখতে পারবো এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারবো এক্সচেঞ্জ মার্কেটে আগামী দিনগুলোতে। তো আমি বেশি কিছু বলবো না, আমি শুধু আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে যে এই এগ্রিমেন্টটা আজকে যেটা হলো এটা স্টাফ লেভেল এগ্রিমেন্ট, এটা IMF এর বোর্ডে জুন মাসের শেষের দিকে এটাকে অ্যাপ্রুভ করা হবে এবং এটার অ্যাপ্রুভাল হওয়ার সাথে সাথে তার আগে থেকে আমরা বিভিন্ন ডোনার সাপোর্ট থেকে অন্যান্য জায়গা থেকে আমরা ব্যাপকভাবে সহায়তা পাবো। আমাদের এস্টিমেট হচ্ছে প্রায় 3.5 বিলিয়নের মতো নতুন টাকা আসবে এখন থেকে জুন মাসের মধ্যে। কাজেই আমাদের রিজার্ভ পজিশনটা আরো অনেক ইমপ্রুভ করবে, সেটাই আমরা আশা করি। এবং আমরা যদি বলতে চাই বাজারের উদ্দেশ্যে, বাজারকে নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই, ডলারের ভ্যালু নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। তোমরা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যান, দেখবে সবকিছুই স্বাভাবিক ভাবেই চলবে। পরবর্তীতে আপনাদের প্রশ্নের উত্তরে আরো অনেক বিষয় আসবে, আমি এখানে নামছি। স্যার ঋণের বিষয়টা, IMF এর সাথে ঋণের চুক্তির বিষয়টা একটু বলেন স্যার। IMF এর সাথে চুক্তিতে এই একটা বিষয় টাইমিং নিয়েই আমাদের একটা ছিল, মত পার্থক্য ছিল। আমরা চাচ্ছিলাম যে যখন উপযোগী হবে তখনই আমরা এটা করব। IMF বলছিল যখন তারা বোর্ডে যাবে তখন তার আগে আমাদের করতে হবে। যে কারণে গতবার আমরা যখন IMF বিষয় আসলো রেকর্ডিং ইন প্রগ্রেস এটা করতে আমরা করি না। আমরা বলেছি যে আমাদের এখনো অর্থনৈতিক পরিবেশ, আমাদের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা পর্যাপ্ত হয় নাই, উই আর নট রেডি। এখন আমরা মনে করছি যে আমাদের অবস্থা অনেক স্থিতিশীল হয়েছে, আমরা এখন রেডি ফর নেক্সট। সেই কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং আশা করি আমাদের সিদ্ধান্ত সঠিক এবং বাজার আমাদেরকে সাপোর্ট করবে। বাজার যতদিন পর্যন্ত স্টেবল ছিল কোনো হস্তক্ষেপ ছাড়াই, এবং সেইভাবেই বাজার চলবে কোনো হস্তক্ষেপ ছাড়াই। স্যার আমার নাম মাসুমি, আমি চ্যানেল 24 এ কাজ করি স্যার। গত 2 দিন আগেও দেখলাম স্যার একটা বড় ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে, NBR এর যে দুইটা ভাগ করলো স্যার, আপনারাও আজকে একটা বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন যে ডলারের বাজার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়া। স্যার আমাদের একটু ঋণের কিস্তি পাওয়ার বিষয় নিয়ে আমাদের একটা গুঞ্জন ছিল স্যার, এই বিষয়টা একটু, ঋণের কিস্তি আমরা কবে পাবো এবং এই বিষয়ে আপনার সাথে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা স্যার, এই ঋণের প্রাপ্তির ইস্যুটা একটু বলবেন স্যার। স্যার আমার নাম জেবুন্নেসা আলো, আমি এটার সাথে আরেকটি প্রশ্ন করতে চাই। সেটা হলো আপনি বললেন যে আমরা বাজার ভিত্তিক যাচ্ছি, তাহলে একটু যদি এক্সপ্লেইন করেন নাকি আপনি ডলার ইনজেক্ট ইন্টারভেনশনের কথা বলছেন? দেখুন, আপনি প্রথম প্রশ্ন জবাব দিয়ে নি। আমরা আমাদের সবগুলো ক্রেডিটর যারা আছেন, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, তারা কারা? তারা হচ্ছে বিশ্ব ব্যাংক, IFC, IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং জাইকা। এরা প্রত্যেকেই কমিটেড ফুললি যে তারা তাদের সাথে যে প্রোগ্রাম লেন্ডিং গুলো আছে সেগুলোকে রিলিজ করে দিবে ইমিডিয়েটলি আফটার IMF থেকে চিঠি পাওয়ার পরে, এবং IMF এর বোর্ড ডিসকাশন পর্যন্ত হয়তো তারা ওয়েট করবে না। তো যাই হোক, আমরা মনে করি যে জুন মাসের মধ্যেই সবগুলো রিলিজ হয়ে যাবে এবং আমাদের দিক থেকে পলিসিগত কোনো পিছিয়ে থাকা নাই। আমরা সব দিক থেকে এগিয়েই ছিলাম, সবসময় ছিলাম। শুধুমাত্র এই ইস্যুটাতে আমাদের মত পার্থক্য ছিল। আমরা অনেক কিছু সময় নিয়েছি, আমাদের দিক থেকে সময়টা নিয়েছি, ওদের দিক থেকে নয়। এবং যখন আমরা মনে করছি যে আমাদের অবস্থা এখন ভালো, আমরা সেটাই করেছি। দ্বিতীয় প্রশ্নের জবাবে আমি এটা বলবো, ধরেন চালের বাজার,
চালের বাজার কি চলছে না? কিন্তু আপনি কি 180 টাকা চাল মানে কেজিতে চাল কিনছেন, না 60 টাকা কেজিতে চাল কিনছেন? ইস্যুটা ওইটাই, বাজার বাজারের মতো চলবে। একজন চাইলেও 180 টাকা সে চাইলে তার পাবে না, সেটা তো হবে না। আমরা যদি সেইটুকু আস্থায় না থাকতো যে 180 টাকার ওয়ালাকে আমরা চাল দেবো না, তার কাছ থেকে চাল কিনবো না, সেটুকু সেই আস্থাটুকু আমাদের আছে। আমার কাছে এক সময় এক প্রতিনিধি এসে বলছিলেন আমরা কেন দুবাই থেকে ডলার বিক্রি করছে, আমরা কিনছি না কেন? দেখুন, তারা তাদের ডলার যে কোনো মূল্য চাইতে পারে। আমার কাছে 170 টাকা চাই, 150 টাকা চাই, চাইতেই পারে তাদের ডলার। আমি অ্যাজ এ পারচেজার আমি তাদেরকে 122 টাকা বলছি বা 120 টাকা বলেছি, আমি মাই রাইট, আমি কি দামে কিনবো? চাইলেই তো হবে না, বাজারের একটা ভিত্তি থাকতে হবে, বাজারের একটা পরিস্থিতি আছে যেটার ভিত্তিতে দামটা নির্ধারিত হবে। আমি চিন্তিত নই যেটা 150, 140, 160 হয়ে যাবে। এটা মোটামুটি যেখানে আছে তার আশেপাশেই থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। মাননীয় গভর্নর, আমি মনোহর বলছি। দুবাই বেসড অ্যাগ্রিগেটেড বা সিন্ডিকেটস যেগুলি আছে সেগুলিকে আপনারা ইফেক্টিভলি ফর দ্য টাইম বিং কন্ট্রোল করতে পেরেছেন ফর উইথ রিগার্ড টু দ্য সেন্ডিং অফ রেমিটেন্সেস ফ্রম দেয়ার। এই বর্তমান যে স্টেবিলিটিটা আসছে এটা প্রথমে আমি বলবো যে বাংলাদেশের এক্সচেঞ্জের বাংলাদেশে মার্কেটে ঠিক হবে, আমাদের ইন্টারব্যাংক মার্কেটে এক্সচেঞ্জের ডিটারমিনেশন হবে, দুবাইতে নেই। দুবাই ওয়ালাদের হ্যাঁ তাদের কিছু পারচেজিং পাওয়ার আছে, তারা কতদিন হোল্ড করতে পারবে? ম্যাক্সিমাম 5 থেকে 7 দিন, কারণ ডলারের টাকা দিয়ে দিতে হচ্ছে তাদেরকে। তারপর থেকে টাকাটা পাবে কোথা থেকে? ডলার তো তারা কিনেছে, এক্সচেঞ্জে টাকা দিতেই হবে তাদের, না দিয়ে তো পাবে না। কারণ তাদের এক্সপোজারটা তারা বেশি দিন রাখতে পারবে না। আমরা মনে করি অযৌক্তিক কোনো দামে কারোর কাছ থেকে ডলার কেনার কোনো প্রয়োজন নেই। যথেষ্ট সরবরাহ আছে বাজারে। বাজারে যদি চালের দাম 60 টাকা হয়, আপনি কেন 70-80 টাকা দিয়ে কিনবেন? আপনি দেখবেন 61 টাকা, 60 টাকা, 59 টাকা, 60 টাকা 50 পয়সা এরকমই মধ্যে বাজারে পাই যাবে। তো ডলারটা তাই রিজনেবল দামেই পাওয়া যাবে। আমরা যেটা বলবো ব্যাংকগুলোকে বলেছি যে আপনারা সব অ্যারাউন্ড করুন, নিজেদের মধ্যে কেনা বেচা করুন। ওই এগ্রিগেটর কি করলো না করলো, একটা ট্রেড আমাকে এখনই করতে হবে তা নয়, আমি সেটা কালকেও করতে পারবো। বড় ট্রেড হলে পরে বাংলাদেশ ব্যাংকের কাছে আসবেন, আমরা সেটাকে সহায়তা করব, সেটা কিভাবে ট্যাকেল করা যায়। হয় আরেকটা ব্যাংকের কাছে কিনে আপনারা সেটা পেমেন্ট করবেন, ইন্টার ব্যাংক মার্কেটটাকে ডেভেলপ করবেন, এটাই আমাদের কাম। কাজে আমরা মনে করি পর্যাপ্ত সরবরাহ থাকলে স্পেকুলেটরদের কোনো আপার হ্যান্ড থাকবে না। তবে একটা জিনিস আমরা বলবো, সবকিছু আলটিমেটলি ডিটারমিন্ড হবে ইকোনমিক ফান্ডামেন্টালস দিয়ে। বাংলাদেশের ডলারকে স্থিতিশীল রাখতে হলে আমাকে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি রাখতে হবে, ব্যালেন্স অফ পেমেন্টকে একটা পর্যায়ে রাখতে হবে যেটা সাস্টেইনেবল, ফাঞ্জিবল। দ্বিতীয়ত হচ্ছে আমার এক্সপোর্টের গ্রোথ থাকতে হবে, আমার রেমিটেন্সের গ্রোথ থাকতে হবে, এবং আমরা ইম্পোর্ট বাড়বে কিন্তু সংযতভাবে। সব কিছুকে যদি আমি ব্যালেন্স করতে পারি, এটাকে ইমব্যালেন্সড এক্সচেঞ্জ রেট হবে না, এক্সচেঞ্জ রেটটাও একটা স্থিতিশীলতার ভিতরেই থাকবে। এবং এটা আমরা দেখলাম গত 7 মাস 8 মাসে আমরা কি দেখলাম, এটা সম্ভব। বাজারে কে স্থিতিশীল রাখা যায়, বাজারে স্থিতিশীল থাকে। স্পেকুলেটররা তখন যেটা করতে পারতো 8 মাস আগে, তখন যখন পারে নাই, এখনো পারবে ইনশাআল্লাহ। স্যার আমি রিজভিন আওয়াজ চ্যানেল এ কাজ করি। স্যার আমার 2-3টা প্রশ্ন। এক নম্বর হচ্ছে স্যার আপনি এই সপ্তাহ দুয়েক আগে নিউ ইয়র্কে বলেছেন, ঢাকাতেও বলেছেন একাধিকবার যে আমরা আইএমএফ এর এইটুক টাকা দরকার না, এটা ছাড়া চলতে পারবো। তো হঠাৎ করে কি পরিবর্তন হলো আমাদের অর্থনীতিতে যে এটা আমাদের এখন খুব দরকার হয়ে যাচ্ছে স্যার? এটা একটা। 2 নম্বর হচ্ছে স্যার যে
একটু বুঝতে চাই আমাদের যে দুইটা কিস্তি, এই কিস্তির বাইরে গিয়ে কি আরো নতুন 3 বিলিয়ন পাবো? মানে আইএমএফ এরটা তো দেখো, ইনফ্লেশন নিয়ে আমার প্রত্যাশা এখনো একই আছে। এখন ইনফ্লেশন আছে 9.1। এটা 7 থেকে 8-এর মধ্যে আসতে তো বেশি দূর নাই। আমি আশা করি হয়তো আগের মাসে যে ডেটাটা আসবে, আগের মাস মানে কি এই মে মাসের যে ডাটা আসবে সেখানেই হয়তো এটা 8-এর মধ্যে 8-এর ঘরে চলে আসবে, এবং তারপরে হয়তো এটা আর বিলম্বে। জুলাইয়ের ডাটা যখন আসবে তখন আমরা একটা ভালো কিছু পাবো। এবং জুলাই তো শেষ নয়, আমি মনে করি যে আগামী বছরের এই সময়ের আগেই আমাদের ইনফ্লেশন হয়তো 5%-এর নিচে আমরা নিয়ে নিতে পারবো। এটি ইম্পর্টেন্ট। পৃথিবী জোড়া যদি মূল্যস্ফীতির হার 2-4% মধ্যে থাকে, বাংলাদেশে যদি আমরা উচ্চ মূল্যস্ফীতি রাখি 6, 7, 8, অ্যাকসেপ্টেবল আমার কাছে মনে হয় না। আমাকে যদি ডলারকে স্টেবল রাখতে হয়, আমাকে আমার মূল্য, টাকার মূল্যবান, টাকার ইনফ্লেশন দিয়ে তো টাকার মূল্যটা অবক্ষয় হয়। ইনফ্লেশনকে যদি আমি কমাতে পারি, আমি টাকার মূল্য ধরে রাখতে পারবো। একই সাথে আমি বলবো যে আমরা ইন্টারেস্ট রেটকে যথেষ্ট এখন উচ্চ পর্যায়ে আছে। ডলারের চাইতে টাকার রিটার্নটা অনেক বেশি, ফলে অ্যাজ এন অ্যাসেট ক্লাস টাকার একটা স্থান আছে। সেটা আমাদেরকে প্রোটেকশন দেবে এই সময়ে, এই মুহূর্তে আমাদের টাকার মূল্যমান ধরে রাখার জন্য। তো আমি আশাবাদী যে এটা হবে না, এবং ইনফ্লেশন টার্গেট আমাদের অ্যাচিভ করতে কোনো অসুবিধা হবে না। আরেকটা জিনিস যেটা হচ্ছে, হ্যাঁ, দুবাইতে আমি এসেছি, আমরা অনেকগুলো বিষয় নিয়ে এখানে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা করছি, তার সাথে মানি চেঞ্জারদের সাথেও আলোচনা হবে, ব্যাংকার, করেসপন্ডেন্ট ব্যাংকারদের সাথে আলোচনা হবে, পটেনশিয়াল বিনিয়োগকারী যারা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে বিনিয়োগ করবেন তাদের সাথে আলোচনা হবে। আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা করার জন্য এখানে এসেছি। স্যার, আমি ওবেদুল্লাহ রনি, সংকল্প আমাদের কি করছেন স্যার, লাস্ট এপ্রিলে আইএমএফ এর টিম এসেছিল বাংলাদেশে, তখন আপনারা কিন্তু এটা এগ্রি করেন নাই। এরপরে স্যার আপনারা যখন ওয়াশিংটন মিটিং করেছেন সেখানেও এগ্রি করেন নাই। তো এই 10-15 দিনে কি এমন বাংলাদেশের অর্থনীতিতে কি চেঞ্জ আসছে স্যার, যদি একটু বলেন যে কারণে আপনারা এখন এগ্রি করছেন, সেটা একটু কাইন্ড বলবেন স্যার। স্যার আমার আরো দুইটা প্রশ্ন ছিল, রনি এই একই রকম প্রশ্ন স্যার, আমার প্রশ্নগুলো একটু উত্তর দিয়ে স্যার। যে কারণে আমরা এগ্রি করলাম সেটা হচ্ছে যে আমরা তো অলওয়েজ বি ইন ডায়ালগ এন্ড উই আর ইনচিং ক্লোজার। শুনেন, কাছাকাছি হাঁটতে হবে, কিন্তু হ্যান্ডশেক করার জন্য হাতের উপর হাত থাকতে হবে, তাই তো? আমরা হাতের উপর হাতটা এতদিন রাখিনি, কিন্তু আমরা তো কাছাকাছি হাঁটছিলাম। We were closing the gaps every step of the way. তো যখন সবকিছু ক্লোজ হলো, 100% এগ্রিমেন্ট, তখনই আমরা অ্যানাউন্সমেন্টে গেলাম। আমরা তো কোনো প্রিম্যাচিওর অ্যানাউন্সমেন্ট করিনি। আমাকে বলতে শুনেছেন একবারও? হ্যাঁ, টাকার কথা বলেছেন, আইএমএফ এর টাকার কথা এখনো আমি বলছি, আইএমএফ এর টাকা ছাড়াও আমাদের চলবে। কিন্তু তাহলে কেন করলাম? মূল কারণটা হলো দুটো। একটা কারণ হচ্ছে, আপনারাই কিন্তু লেখালেখি করছিলেন হেডলাইন আইটেম, বাংলাদেশ আইএমএফ এর কিস্তি পাচ্ছে না। আপনারা বলেছিলেন যে বাংলাদেশ আইএমএফ এর কিস্তি না পারলে অস্থিরতা হয়ে যেতে পারে, অনেকেই বলছিলেন যে পলিসি স্লিপেজ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু কোনো পলিসি স্লিপেজ করিনি। রিফর্ম কিন্তু একদিনের জন্য পিছিয়ে যায়নি, বরং সামনের দিকে এগিয়ে গিয়েছে। এখন যেটা হলো সেটা আমি মনে করি দুটো কারণে আমাদের দরকার ছিল। একটা হচ্ছে আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য অবশ্যই আইএমএফ এর টাকার দরকার, এই মুহূর্তে নাই, কিন্তু আরেকটু থাকলে তো কোনো অসুবিধা তো নেই। আমার আজকে 27 বিলিয়ন বা 25 বিলিয়ন আছে, এটা যদি 28 বিলিয়ন বা 30 বিলিয়ন হয়, অসুবিধা নেই। হলো, ডাজ ইট মেক এ ফান্ডামেন্টাল ডিফারেন্স? বিরাট কিছু পরিবর্তন আমি মনে করি না। ওই 2 বিলিয়নে কিছু আসে যায়, আমি 2 বিলিয়ন আর 3 মাসে করে নিতেই পারবো। কিন্তু আমরা একটা সিগন্যাল দিচ্ছি দেশে এবং বিদেশে বিনিয়োগকারীদেরকে, অভ্যন্তরীণ বাজার যারা পরিচালনা করেন তাদেরকে, আমাদের ব্যাংকারদেরকে, যে আমরা আমাদের রিফর্ম
আগেও করেছি, এখনো করে যাচ্ছি। এটা স্বীকৃতি আমরা পাচ্ছিলাম না, এখন পুরো স্বীকৃতি অফিসিয়ালি পাচ্ছি। আমরা তো বাজার কিন্তু আমাদের স্বীকৃতি দিচ্ছিল, আমাদের বাজারে যে এক্সচেঞ্জ রেটের হার, আমাদের মূল্যস্ফীতি, আমাদের এগুলো কিন্তু আমাদের এই কার্যক্রমের স্বীকৃতি দিচ্ছিল। এবং সেটারই কারণেই আইএমএফ কিন্তু ঘুরে ঘুরে আমাদের কাছে আসছিল, তারা কিন্তু আমাদের থেকে সরে যায়নি, আমরা তাদেরকে কিছুদিন সরিয়ে রেখেছিলাম। পার্থক্যটা এখানে। আমরা এখন মনে করি যে একটা সময় এসেছে, লেটস কনক্লুড এন্ড মুভ ফরওয়ার্ড, আমরা সামনের দিকে চলে যাই, এই পুরনো ইস্যু নিয়ে আর কিছুটা নিয়ে না থাকতে হবে। স্যার আমি মুস্তাফিজুর রহমান বলছিলাম স্যার নিউএস থেকে স্যার। আমাদের প্রথম কি হচ্ছে যে ব্যাংকগুলোর গভর্নেন্সটা কি ম্যানেজমেন্ট ছিল, যে বোর্ডগুলো ছিল এবং সরকারের যে নিষ্ক্রিয়তা ছিল গুড গভর্নেন্স না আনার ব্যাপারে সেই নিষ্ক্রিয়তা কাজ করেছে। আমরা যখন 14টা বোর্ড চেঞ্জ করে দিলাম, সেখানে একটা গুণগত পরিবর্তন এসেছে। আমরা যেটা করলাম যে লোন ক্লাসিফিকেশনের নতুন নীতিমালা করে দিলাম, এতে এনপিএল বেড়ে যাবে, কিন্তু ব্যাংকগুলো দায়বদ্ধতা আর অনেক গুণ বাড়বে। আমরা বললাম যে যতদিন পর্যন্ত না নন পারফর্মিং লোন ফুললি প্রভিশন হবে, একটা পয়সাও কেউ প্রফিট নিতে পারবে না, নো ডিভিডেন্ড, যতদিন পর্যন্ত না এনপিএল আছে, ক্যাপিটাল শর্টফল আছে। এটা তো আমাদের দেশে বাস্তবায়ন হয়নি, এবার তো হয়েছে। ব্যাংক মালিকরা প্রচুর ঘোরাঘুরি করেছে, ধর্ণা দিয়েছে, কিন্তু আমরা তো সেখানে কোনো ছাড় দিইনি। আমরা মনে করি মালিকের পকেটে টাকা না দিয়ে সেটা ডিপোজিটারের স্বার্থে ব্যাংকে থাকবে, ব্যাংক শক্তিশালী হবে। এই পলিসিগুলো আমরা সঠিকভাবে কার্যকর ভাবে বাস্তবায়ন যদি করতে পারি আগামীতে আরো করলে, আমাদের রিস্ক বেসড অ্যাসেসমেন্ট আমাদের চালু হতে যাচ্ছে, আমরা IFRS 9 চালু করতে যাচ্ছি। এগুলো যদি আমরা পুরোপুরি ভাবে করতে পারি, বাংলাদেশের ব্যাংকিং খাতের গুণগত মান আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবো। সময় লাগবে, কিন্তু যাত্রা শুরু হয়েছে এবং যারা এখানে উল্টো পাল্টা করবে, আমরা কঠোরভাবে সেই সব বোর্ডকে ভেঙে দেব, আমরা সুশাসন প্রতিষ্ঠা করে ছাড়বো। ব্যাংককে ঘুরে দাঁড়াতেই হবে, ইফ অ্যান্ড বাট করে কিছু নেই। দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্যাংক রেজলিউশন আইনটা তো করেছি, আপনারা দেখেছেন, আপনারা এটা নিয়ে দেখুন তারা কি করেছেন। এই আইনে প্রচুর ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়া হয়েছে, আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করব। যদি কোনো ব্যাংকের শর্টফল থাকে, যাদের থাকবে, আমরা তাদেরকে মার্জার করবো, অ্যাকুইজিশন করবো, নিয়ে নিব, আমরা তাদের লিকুইডেট করবো, যাই যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো, বাস্তবসম্মত হবে। কিন্তু ডিপোজিটারের স্বার্থ আমরা অক্ষুণ্ণ রাখবো। ডিপোজিটারের কোনো ভয়ের কোনো কারণ নাই, বাংলাদেশ ব্যাংক তাদের সাথে আছে। আমরা মনে করি যে আমরা দুর্বল ব্যাংকগুলোকে সবল করব, সেখানে ডিপোজিটারের ভয় পাওয়ার কিছু নেই। যে ক্ষমতায়ন করা হয়েছে সেটা রাষ্ট্র ওই ব্যাংকগুলোকে সাময়িকভাবে নিয়ে নেবে, তাহলে কোনো ভয়ের কিছু নাই। কোন ডিপোজিটর টাকা হারাবে, ভয় পাওয়ার কিছু নেই। ব্যাংকগুলো আরো ভালো হবে, আর আপনারা যেখানে আছেন সেখানেই থাকুন, দুর্বল ব্যাংক হলেও সেখানেই থাকুন। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে আছি। ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে, ব্যাংক আমাদের রক্ষা করার জন্য আমরা আসিনি, আমরা ডিপোজিটরের স্বার্থ রক্ষার জন্য এসেছি, এটা আপনারা মনে রাখবেন। সেইভাবেই আমরা কার্যপ্রণালী করব এবং সেই কারণে আমরা আত্মবিশ্বাসী যে আমাদের ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াতে বাধ্য। এটা 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 আমি তো বললাম, আমাদের IMF এর থেকে 1.3 আসবে এবং বাকিগুলো আসবে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে, জাইকা থেকে, প্রথম তিনটা থেকে 50 করে আর কিছু থাকতে পারে। মেবি আমাদের ডেপুটি গভর্নর সাহেব পুরো লিস্টটা বলতে পারেন আপনাদেরকে, আমি জানি না, বাট মোট আমাদের হিসাবে এটা $3.5 বিলিয়ন মতো হয় এবং এটা জুনের মধ্যেই চলে আসার কথা।
এখানে আমি কোনো দেখছি না, মানে আমাদের দিক থেকে কোনো ধরনের গাফিলতি হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। স্যার আরেকটু ওই যে স্যার চালের বাজার আর ডলারের বাজার কি একরকম হয় স্যার? একটা প্রশ্ন জানতে চাইছিলাম স্যার, এইভাবে বলা যায়? অবশ্যই হতে পারে, চাল আরো ইম্পর্টেন্ট। ডলার, আমি একটা কথা বলি, চালের বাজার আমাদের দেশের অর্থসামাজিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা যদি ফ্রিলি চলতে পারে ডলার চলবে না কেন? স্যার আমি তাকিব মোহাম্মদ জুবায়ের, বিজনেস এডিটর, ডেইলি ভোরের। দেখুন, প্রশ্নটা হলো একটু বলবেন যে প্রশ্নটা শেষ পর্যায়ে আমি শুনতে পাই। স্যার সেটা হলো যে 18টা ব্যাংকের যে আর্থিক প্রতিবেদন আটকে গেল, শেয়ার মার্কেটের তালিকাভুক্ত যে 18টা ব্যাংক, এই ব্যাংকের আর্থিক প্রতিবেদন আটকে যাওয়ার কারণে কিন্তু শেয়ার মার্কেটটা কিন্তু এখনো অনেক চাপের মধ্যে আছে। বিনিয়োগকারীরা এখনো জানে না তাদের এই ব্যাংকগুলোর অবস্থা কি। এক্ষেত্রে আপনি ইউএসএ তে থাকার কারণে আইএমএফ এর মিটিং এ তখন এই বিষয়টা সুরাহা হয়নি। আপনি এর মধ্যে আবার দুবাই গেছেন, আপনার খুব পটেনশিয়াল কাজের জন্যই গেছেন। না, এটা সাপোর্টেড ইস্যু না, এখানে কিছু ইস্যু আছে। ফার্স্ট অফ অল আমাদের যে নীতিমালা, সেই নীতিমালাকে আমরা প্রয়োগ করেছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই নীতিমালা প্রয়োগ করতে যে ব্যাংকগুলোর অসুবিধা হচ্ছে, তারা সময় চেয়েছে, আমরা 1 মাস সময় দিয়েছি, এই সময়ের মধ্যে করে ফেলতে হবে। এখন এটার কারণে যে যদি কোনো ব্যাংক আমরা অ্যাকোয়ার করি, রেজলিউশনে নিয়ে যাই, সেটা তো আমরা নেব আগামীতে। সেই ক্ষেত্রে তো স্টক মার্কেটে তাদের কি হবে সেগুলো তো আমরা অবশ্যই বিবেচনায় নেব, এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেটা জানবে। এখন কথা হলো যে আমাদের যেটুকু করার সেটুকু আমরা করব আমাদের ডিপোজিটরের স্বার্থে। বিনিয়োগকারীদের স্বার্থ বিনিয়োগকারীদের স্বার্থ দেখার জন্য তো বাংলাদেশ ব্যাংক নয়। বিনিয়োগকারী বুঝে শুনে স্টক মার্কেটে বিনিয়োগ করবেন। স্টক মার্কেট ইজ অলওয়েজ রিস্কি, এবং সেখানে যারা 2 ধরনের বিনিয়োগকারী থাকে, একটা হচ্ছে স্পন্সর ডাইরেক্টরস, যারা সেখানে নিজেরা বড় অঙ্কের বিনিয়োগ করেন, তাদের তো দায়িত্ববোধ থাকতেই হবে, কারণ তারা বোর্ডেও থাকে। তাদের চোখের সামনে যদি ব্যাংকের পতন হয়ে থাকে, সেই জন্য তারাই দায়ী। আর আনফর্চুনেটলি যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, তারাও জানতেন হয়তো অনেক ক্ষেত্রেই কোন ব্যাংকের কি অবস্থা ইত্যাদি, তারা জেনে শুনেই সেখানে বিনিয়োগ করেছেন। তো যাই হোক, আমি মনে করি দ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবার জন্য এটা ভালো হবে। বিনিয়োগকারীদের জন্য হয়তো স্পন্সর ডাইরেক্টর এসআলএমের জন্য ভালো হবে না, সে তো এটাকে ব্যাংকটাকে ধ্বংস করেছে, তার জন্য কেন আমরা করোনা দেখাবো। সাইফুজ্জামানের জন্য ভালো হবে না, কারণ তার জন্য আমরা কেন করোনা দেখাবো। তো যাই হোক, এখানে কিছু তো লুজার হবেই, এবং যারা ব্যাংকের ক্ষতি করেছে তারা লুজার হবে, তাতে আমার মনে হয় না কারণ কান্নাকাটি করার প্রশ্ন আসে। স্যার আমার নাম সালমান সাকিব, আমি প্রথম আলো থেকে। স্যার আপনারা কি কোনো পজিশন করছেন যে আগামী? দেখুন, আমি যদি জানতামই পুরোহিত, তাহলে তো বাজারের হাতে ছেড়ে দিতাম। বাজারের এটাই হচ্ছে যে ফান্ডামেন্টাল দিয়ে এটা জিনিসটা আস্তে আস্তে সেলফ ইকুইলিব্রিয়াম মেকানিজমে হবে। যেমন চালের দাম যেরকম ভাবে হয়, ঠিক সেইভাবেই অনেকটাই ওই রকম ভাবেই ডলারের দামও নির্ধারিত হবে। বাজার আমাদের একটা ডিফারেন্ট বাজার, এটা হচ্ছে ইন্টার ব্যাংক মার্কেটের হবে, আর ওখানে হয় খোলা বাজারের বাজারে। প্লেয়ার্স এখানেও বেশি, ওখানেও বেশি। আমরা আশা করবো যে এখানে কোনো ধরনের মানে সিন্ডিকেশন কাজ করবে না, করতে দেব না, আমরা ওভারসাইটে রাখবো। সিন্ডিকেশন অ্যালাউ করবো না এই বাজারে। চালের বাজারেও সিন্ডিকেশনের কথা বলা হয়, যদি আমি সেটা বিশ্বাস করি না। আমি মনে করি যে চালের বাজারে যে হাজার হাজার পার্টিসিপেন্ট, সেখানে সিন্ডিকেশন সেভাবে সম্ভব না। আলটিমেটলি ইট ইজ সাপ্লাই ডিমান্ড ড্রিভেন। সো আমাদের ডলারের বাজারেও ইট ইজ সাপ্লাই ডিমান্ড ড্রিভেন। কিন্তু যেহেতু ডলারের বাজারে ওই কিছু দুবাইওয়ালা ইত্যাদি আছে যারা এটাকে চেষ্টা করবে সিন্ডিকেশন করার, আমরা সেটাকে প্রতিহত করবো। আমাকে বলা হয়েছে কোনো ফান্ড আছে কিনা, হ্যাঁ আমাদের হাতে ফান্ড আছে, $500 মিলিয়ন আমরা সেটা সাইড করে রেখেছি। যদি প্রয়োজন হয় আমরা ইন্টারভিউ করব। কিন্তু আমি আশা করি গত 9 মাসে যদি আমরা $1 বিক্রি না করে থাকি, হয়তো আগামী 10 মাসেও আমাদের ডলারে দিতে হবে না। হ্যালো, আমি মেহেদি হাসান বলছিলাম স্যার।
আমরা এর সাথে আলাপ করে এটা ঠিক করেছি। এইসব জিনিস নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব ছিল, আমাদের কিছু কনসার্ন ছিল, সেই কনসার্ন গুলোকে আমরা রিফ্লেক্ট করেছি আমাদের নতুন এই পলিসিতে। তো ওই 500 মিলিয়ন আমাদের ইন্টারভেনশন ফান্ড আছে, এটা দিয়ে আমরা ইন্টারভিউ করব যদি প্রয়োজন হয়। তো কাজে আমি বলবো যারা এখানে সিন্ডিকেশন করতে চাইবে তাদের প্রতি সাবধান বাণী দিব, করতে আসবেন, এখানে হাত দিলে হাত তুলবে। হ্যালো, বলে নিয়ন্ত্রিত করা হয় বিভিন্ন ভাবে। নিয়ন্ত্রিত করা হয় মানে কি? কেনা বেচার মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক এই বাজার থেকে কিনবে, আমাদের রিজার্ভ কি আইএমএফ এর টাকায় হবে না আমাদের রিজার্ভ নিজের টাকায় হবে? বলুন, আমাদের রিজার্ভ যখন 48 বিলিয়নে গিয়েছিল, এটা কার টাকায় হয়েছে? আমাদের টাকায় হয়েছে। কাজে বাজারে তো আমরা থাকবো, বাজারে আমরা কিনবো, বাজারে আমরা বিক্রি করবো। কাজে এটা তো বললে হবে না যে বাংলাদেশ ব্যাংক বাজারে থাকবে না। বাংলাদেশ ব্যাংক বাজারে থাকবে, কেনা বেচার মাধ্যমে আমরা এটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবো। আমাদের সেটাকে আমরা ইন্টারভেনশন করি, আমরা বাজারে থাকবো, আমাদের পলিসিটিকে টাইট করে প্রয়োজন হলে ইন্টারেস্ট রেট বাড়িয়ে কমিয়ে আমাদের এক্সচেঞ্জ রেটকে আমরা সাপোর্ট দেব। আমাদের প্রয়োজন হলে আমাদের বাজেট ডেফিসিট কমিয়ে আমরা এক্সচেঞ্জ রেটকে সাপোর্ট দেব। কিন্তু করেছি আমরা, আগামীতে প্রয়োজন হলে আরো করা হবে। সব পলিসিকে সাপোর্ট দিয়েই, পলিসি সাপোর্টের মাধ্যমে আমরা কিন্তু মূল্যস্ফীতি এবং এক্সচেঞ্জ রেটকে স্টেবল রাখতে পারবো, মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে পারবো, তারপরে স্টেবল করব এবং ডলার ভ্যালুটাও স্টেবল হবে। স্টেবল হওয়া মানে না যে ফিক্সড হয়ে যাবে, স্টেবল হচ্ছে যেটা আস্তে আস্তে নড়াচড়া করবে, একটা স্বস্তিজনক ভাবে এটা ওঠানো। স্যার আমার নাম স্যার জুবাইর হাসান, স্যার আমি ফাইন্যান্সিয়াল এক্সপার্ট থেকে বলছি। দিয়েছি যে প্রতিদিন 2 বার করে প্রত্যেকটা ব্যাংক তাদের কেনা বেচার হিসাব বাংলাদেশ ব্যাংকে দেবে। আমার বাজার দর যদি 122 হয়, 122.5 হয়, কেন আরেকজন 125 টাকা বা 130 টাকা বিক্রি করবে? একটা সামঞ্জস্য, তার তো একটা কারণ থাকে। আমরা মনিটর করব, আমরা দেখব কেউ কোনো ধরনের চালবাজি করছে কিনা, চালের বাজার নিয়ে সেরকম আর ডলারের বাজার আমরা দেখব। আমাদের এই প্রেজেন্সটা থাকবে, আমাদের কাছে রিপোর্টিংটা হবে, আমরা মনিটরিংটা যেটাকে বাজার তদারক, এটা তো থাকবে। কাজে আমরা মনে করি যে তদারকির মাধ্যমে আমরা যদি কেউ কোনো ধরনের অপকর্মের কোন চিন্তাও করে, তাকে আমরা ধরতেও পারবো, আইডেন্টিফাই করতে পারবো এবং তার সাথে তখন আমরা একটা এনগেজমেন্টে যেতে পারবো। কেন বাজারে যদি 122 টাকা সবাই করতে পারে, সেই কেন 130 টাকা বা 128 টাকা বা 125 টাকা করবে? এটা একটা জাস্টিফাইড রিজন থাকতে হবে, এর অযৌক্তিক কিছু করা সম্ভব নয়। স্যার আমি আশরাফ, মনিটরিং তো অবশ্যই থাকবে, কিন্তু বাজার তারা করবে। আমি কি একটা জিনিস চালের দাম যদি 180 টাকা এটা যদি তারা বাজার করতে চায়, কন্ট্রোল করতে চায়, আমরা কি সেটা সরকার হতে দেবে? 60 টাকা চাল আপনি 800 টাকা বিক্রি করেন, কেউ না করবে। কিন্তু 60 টাকার চাল যদি আমি 90 টাকায় নিয়ে যাই, সেখানে সরকার বসে থাকবে? এটা কি বাজার? বাজার তো এটা নয়, এটা সিন্ডিকেশন হয়ে যায়। আমাকে তো অপকর্মকারী, দুষ্কৃতিকারী এবং বাজারে যারা পার্টিসিপেন্ট, দুজনের মধ্যে তো পার্থক্যটা বুঝতে হবে। স্যার আমি মাহাদি সেকেন্ডার স্যার শুনেন, স্যারের আর একটা মিটিং আছে, আপনারা 2-3টা স্যার জাস্ট একটা কোশ্চেন স্যার। একটু 122 টাকা যে এখন যে রেটটা স্যার, আমরা এখনো এই রেট ফিক্স করে দেই না, ব্যাংকগুলোই করে না। আমাদের একটা ব্যান্ড ছিল, আমরা এখন বলছি যে আমরা ব্যান্ড আছে আমাদের কাছে, কিন্তু আমরা ব্যান্ডের কথা বলবো না, আপনারাই করুন, ঠিক করুন, আপনারাই বাজারে সরবরাহ পরিস্থিতি বুঝে আপনারা আপনাদের দাম নিন। স্যার আমি মাহাদি সেকেন্দার বলছিলাম এটেন নিউজ থেকে। স্যার আপনি তো চাষে ফাউল প্লে করে তাদেরকে আপনি যে আওতায় আনবেন, সেজন্য আপনাদের ব্যবস্থাপনাটা কি থাকবে স্পেসিফিক? কথা বলি, অভিযান চালিয়ে কি চালের বাজার ঠিক রাখা গেছে কোনোদিন? না স্যার, অভিযান দিয়ে লাভ হয়। আলটিমেটলি আমাকে ইকোনমিক ফান্ডামেন্টাল দিয়ে চালের সরবরাহ বাড়িয়ে চালের বাজার ঠিক করতে হয়, এটা আমরা দেখছি।
স্যার আমি আরেকটু স্যার বোঝার জন্য বলছি স্যার, আপনি বললেন একটা মনিটরিং ইজ দ্য মেইন মেকানিজম। আমরা দেখব, মনিটরিং করব, প্রয়োজনে ডলারের সরবরাহ বাড়াবো। এইভাবে বাজার স্যার একটু বোঝার জন্য স্যার বলছি স্যার, আপনি কিছুক্ষণ আগে বললেন ব্যাংক থাকবে, সেই ব্যাংক আপনারা স্যারকে আমরা স্যারের মিটিং রাখছি। অবশ্যই ইকোনমি কিন্তু ইকোনমি কি আনম্যানেজড একটা জিনিস, সব ইকোনমি ম্যানেজ করতে হয়, কিন্তু এটা হচ্ছে অদৃশ্য হাতে। আমরা এখানে থাকবো না, আমরা কি বাজারে থাকবো না? আমরা বাজারে থাকবো, আমরাও কেনাবেচা করবো, কিন্তু এত পার্টিসিপেট বাজার প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হয়ে কাজ করবো।